স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন। আহত হয়েছেন বিমান বাহিনীর 4 জন সদস্য সহ বেশ কয়েকজন। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায়, বেলা 11:30টার দিকে এক তরুণের সঙ্গে বিমান বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা কাটাকাটি হয়। কাগজপত্র না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঘাঁটির ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় সমিতি পাড়ার 2 শতাধিক স্থানীয় লোকজন ঘাঁটির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় বিমান বাহিনীর চেকপোস্ট এলাকায় সংঘর্ষ হয়। দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের উপর ইট পাটকেল ছোড়ে। এতে বাহিনীর 4 জন সদস্য সহ বেশ কয়েকজন আহত হন। এ সময় শিহাব কবির নাহিদ নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বিমান বাহিনীর সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার দায়ে জোরালো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ছিনতাই ডাকাতি কিছুই ঠেকাতে পারছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। একের পর এক চুরি, ছিনতাই, লুটের ঘটনায় টালমাটাল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। অভিযোগ উঠেছে এ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ উপদেষ্টার পদত্যাগ ও সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জোহা চত্বরের সামনে এই কর্মসূচিতে তারা অভিযোগ করেন, রাস্তায় নামলে মানুষ ছিনতাই, ডাকাতির শিকার হচ্ছে। তারা আমাদের জীবনের নিরাপত্তা দিচ্ছে, জন্য তো তাদেরকে বসানো হয়েছে, তাই না? তারা যদি এরকম নীরব ভূমিকা পালন করে তাহলে তো তাদের সেখানে থাকার প্রয়োজন নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটা জানিয়ে দিতে চাই, দেশের আইন শৃঙ্খলা যেই অবনতি ঘটেছে সেই আইন শৃঙ্খলা অবনতির জন্য তিনি একমাত্র দায়ী। এই স্বরাষ্ট্র উপদেষ্টার যে ক্ষমতার সময়ে গত 6 মাস ধরে সে দৃশ্যমান কোনো কিছু পদক্ষেপ নিতে পারেনি এবং তার সময়ে দেশের অস্থিরতা বেড়ে গিয়েছে। একই দাবিতে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রতিবাদ জানানো হয় সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির ঘটনার। নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে কুড়িগ্রামে ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে আরো কঠোর হওয়ার দাবি তাদের। আমাদের প্রশাসন ঠিক না, আমাদের দেশে আইন ঠিক নেই। দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারিনি। আজকে সবাই সবার ক্ষমতা নিয়ে বিজি। যদি আমাদেরকে সিকিউরিটি দিতে পারে, পুলিশ আমাদেরকে যদি সবকিছু দিতে পারে, আমরা আন্দোলন করব না। ধর্ষণ ও হত্যাসহ নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থতার দায়ে এখনই সরে দাঁড়াতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। দেশব্যাপী ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন নিয়ন্ত্রণ করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুর ও ঝালকাঠিতেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। সারা দেশে ছিনতাই, ধর্ষণ ও আইনশৃঙ্খলা চরম অবনতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে আটকে দিয়েছে পুলিশ। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে এই গণপদযাত্রা করা হয়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যান বিক্ষোভকারীরা। মিছিলটি শিক্ষা ভবনের সামনে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি জানান। আজকের মধ্যে দাবি না মানা হলে আগামীকাল টিএসসিতে মশাল মিছিল সহ সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়। দেশের যে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, ধীরে ধীরে অবনতির পর আমরা উন্নতি আশা করি, কিন্তু ধীরে ধীরে অবনতি আরো চরম শিখরে যাচ্ছে। নারীর যে নিরাপত্তা, ঘরে বাইরে সবখানে আসলে নারী ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বরাষ্ট্র উপদেষ্টার জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। প্রায় প্রতিদিনই ঘটছে হত্যা, ছিনতাই, ধর্ষণের মতো ঘটনা।
এসব ঘটনার কারণে দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। ব্যর্থতার দায় নিয়ে আইন উপদেষ্টাও এসব ঘটনার জন্য দায় চাপাচ্ছেন শেখ হাসিনার দোসরদের ওপর। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গেল কয়েকদিন একের পর এক হত্যা, ছিনতাই, ধর্ষণের ঘটনায় অনেকটা যাতা ঘটছে দেশ জুড়ে। গেল রাতেও ঢাকার বনশ্রী ও মোহাম্মদপুরে ছিনতাইকারীদের চাপাতি আর গুলির মুখে পড়েছে সাধারণ মানুষ। বনশ্রীতে গুলি করে ব্যবসায়ী স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় লুটেরারা। ভুক্তভোগী আনোয়ার এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে। একই রাতে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় ছিনতাইকারীর শিকার হয়েছেন ৩ নারী। ৩ মোটরসাইকেলে এসে রিকশা ঘিরে ধরে সর্বস্ব ছিনিয়ে নেয় তারা। আর এমন যখন পরিস্থিতি, তখন গেল রাত ৩:৩০টায় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের ডেকে এসব ঘটনার জন্য সব দায় দিলেন পতিত আওয়ামী লীগের ওপর। আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে, এই জন্য তারা ব্যবস্থা নেবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। আর সোমবার রাজশাহীর এক অনুষ্ঠানে পরিস্থিতির অবনতির জন্য দায় নিয়েও আইন উপদেষ্টা এবং পুলিশ প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার সুরেই কথা বললেন। পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। ঢাকা সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মেলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। ঘটনার দায় যাদেরই হোক, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চায় সাধারণ মানুষ। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী এখন মাঠে কাজ করছে। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। দেশের স্বার্থে যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 16 বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খুলনা মহানগর বিএনপি সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। 16 বছর পর জেলা সার্কিট হাউস ময়দানে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে সম্মেলন মাঠে যোগ দেন নেতাকর্মীরা, পরে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তারেক রহমান। এখানে যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব।
এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ঢাকার ধামরাই সহ 10টি জেলায় বিএনপি সমাবেশ চলছে। ঢাকা, রাজশাহী, গোপালগঞ্জ, নাটোর, নড়াইল, নরসিংদী, গাইবান্ধা, রাঙামাটি, মাগুরা ও মুন্সিগঞ্জে জেলা বিএনপির আয়োজনে সমাবেশগুলো হচ্ছে। এসব সমাবেশে অংশ নিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতাসহ দলটির নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় উচ্ছ্বসিত তারা। দীর্ঘ 19 বছর পর আওয়ামী লীগের অধ্যুষিত গোপালগঞ্জে বিএনপির জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান খান রিপন ও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় ডক্টর আসাদুজ্জামান খান রিপন বলেন, আওয়ামী লীগ প্রধান ও তার নেতাকর্মীদের সাথে জনগণের কোনো সম্পর্ক গড়ে না ওঠায় শেখ হাসিনা ও তার সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছে। এদিকে মাগুরায় বিএনপি সমাবেশে বক্তারা দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে তাকে গ্রেপ্তার করে যেন কারাগারে পাঠানো হয় এমন আর্জি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি। আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? জাতীয়তাবাদী যুবদলের কোনো নেতাকর্মী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে নয়ন বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে সেজন্য যুবদল কঠোর নীতি গ্রহণ করবে। এ সময় গাজীপুরে এমসি বাজার এলাকায় মহড়া দিয়ে চাঁদা দাবি করা উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি। জাতীয়তাবাদী যুবদল সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে সেজন্য জাতীয়তাবাদী যুবদল কঠোর নীতি গ্রহণ করবে। এবং জবাবদিহিতার অভাবে এখনও বিডিআর বিদ্রোহের মামলার বিচার শেষ হচ্ছে না। একই ঘটনায় অনেকের সাজা শেষ হলেও তাদের বিরুদ্ধে এখনও বিস্ফোরক মামলা রয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিডিআর হত্যাকাণ্ড প্রতিরক্ষায় এর প্রভাব ও পরিণতি শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেছেন বক্তারা। সেমিনারে সাবেক সেনা কর্মকর্তা, সাবেক পুলিশ মহাপরিদর্শক ছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নিহতদের পরিবার যেমন বিচারের প্রতীক্ষায় দিন গুনছে, তেমনি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের পরিবারগুলো রয়েছে অসহায় পরিস্থিতিতে। তারা অভিযোগ করেন, বিগত সরকারের সদিচ্ছার অভাবেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হয়নি। বর্তমানে মামলার বিচার কার্যক্রম প্রক্রিয়াধীন। দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ মামলার বিচার কাজ শেষ করার আহ্বান জানান তারা। এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে সমস্ত ভিকটিমস আছে তাদের ফ্যামিলির একটা স্টেটমেন্ট আমি দেখেছি, এটা অত্যন্ত যুক্তিগ্রাহ্য, যে সবাইকে খালাস করা যাবে না। সবাই যদি খালাস হয়ে যায় তাহলে কি এটা এই এত বড় একটা নারকীয় হত্যাকাণ্ড কি বাইরের লোকরাই করে দিয়ে গেল? সেটা তো না, নিশ্চয়ই স্থানীয় যোগসাজশকারীরা ছিল। উনি বয়স হয়ে গেছে কিন্তু এখনো সুস্থ আছেন এবং উনি একজন কৃতি সন্তান সত্যিই, এবং অথচ এই সরকার এখনো পর্যন্ত ওনাকে মূল্যায়ন করছে না। আমরা জোর জানাই এই সেমিনার থেকে যে ওনাকে একটা যোগ্য জায়গায় স্থান দিয়ে ওনার সার্ভিসটা, ওনার সেবাটা দেশ গ্রহণ করবে, এটা আমরা আশা রাখি।
রাঙামাটির বাঘাছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত অর্ধশত রিসোর্ট। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সহ স্থানীয়রা। দুপুরের দিকে প্রথমে ইকো ভ্যালি রিসোর্টে আগুন লাগে, মুহূর্তে আগুনে লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে মন্টানা অবকাশ ইকো ভ্যালি মেকশুট রিসোর্ট আগুনে পুড়ে যায়। সাজেকে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এছাড়াও দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছাতে অনেক সময় লাগছে। আগুনে বেশ কয়েকটি রিসোর্ট ও দোকান থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা ৩:৩০ পর্যন্ত। জোহরের নামাজের জন্য বেলা ১:১টা থেকে ১:৩০ পর্যন্ত বিরতি থাকবে। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় এই সময়সূচি ঠিক করা হয়েছে। শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে। এছাড়া সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। অমর একুশে বইমেলার ২৪তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ বাপ্পা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বইমেলার আজকে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। যত রকম সাংস্কৃতিক মেলবন্ধনের উপাদান আছে সবকিছুর কিন্তু সমন্বয় হয় এই মেলাটিতে, এবং শিল্পী, কবি, লেখক থেকে শুরু করে কিন্তু সমন্বয় হয় এই মেলাটিতে। শিল্পী, কবি, লেখক থেকে শুরু করে চিন্তাবিদ, দার্শনিক সমস্ত রকম সৃষ্টিশীল একটা এই বইমেলা, এবং সেখানে কিন্তু আমরা আছি। এবং আমরা কিন্তু যতদূর দেখেছি এই বইমেলায় প্রতিদিন শতাধিক বই প্রকাশিত হয়েছে। আজকেও কিন্তু 98টি বই প্রকাশিত হয়েছে। বেশি বই এই বইমেলায় আজ পর্যন্ত এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে। প্রতিদিন নতুন বই প্রকাশিত হচ্ছে। জানেন নিশ্চয়ই যে প্রতি বছরই বইমেলার শেষ দিন পর্যন্ত কিন্তু নতুন নতুন বই প্রকাশিত হয়, দিয়ে নতুন নতুন লেখকেরা প্রকাশেন। যার প্রথম বই মুক্তি পেয়েছে, প্রকাশিত হয়েছে এই বই মেলায়, আমরা তার সাথে কথা বলতে যাচ্ছি। আপনার তো প্রথম বই এলো এই বই মেলায়, বইটি কি বিষয় বা কেমন ধরনের বই আমাদের যদি দর্শকদের জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমার হচ্ছে ডিজিটাল কন্টেন্ট যারা তৈরি করছে, মোবাইল সাংবাদিকরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করছেন, ব্লগাররা ডিজিটাল কন্টেন্ট তৈরি করছেন, তাদের জন্য একটা বই যেটার ভিতরে আমি চেষ্টা করেছি পরিপূর্ণ সব সমাধানগুলো রাখতে। প্র্যাকটিক্যালও আছে, থিওরিটিক্যাল বিষয়গুলো আছে। একটু ডিটেলে যদি বলি তাহলে এটার ভিতরে আমরা যেমন বিভিন্ন ধরনের ভিডিও শর্ট ব্যবহার করি, যেমন আমরা এখন একটা শর্টের ভিতরে দুজনকে দেখতে পাই, আবার কখনো আমাকে দেখা যাবে এই শর্টগুলোর এক একটা ভাষা। আমরা যারা কন্টেন্ট তৈরি করি, যারা ব্যক্তিগতভাবে কন্টেন্ট তৈরি করি, আমরা আমার লাইভ চলতেছে বইমেলায় কখন ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করলে আপনার দর্শক আপনার কন্টেন্টের সাথে খুব বেশি রকম রিলেট হতে পারে। এরকম বেশ কিছু বিষয়টার ভিতরে রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যে বিভ্রান্তকর পোস্টগুলো পাই বা বিভ্রান্তকর তথ্যগুলো পাই, সংবাদগুলো পাই, যেগুলো আমরা গুজব বলে এখন উড়িয়ে দেই, বা বিভ্রান্তকর তথ্যগুলো পাই, সংবাদগুলো পাই, যেগুলোকে আমরা গুজব বলে এখন উড়িয়ে দেই বা যেটা নিয়ে আলোচনা হয়, তো সেগুলোকে চেক করে বের করে নিয়ে আসার জন্য ফ্যাক্ট চেকিংয়ের বেশ কিছু টুলস আমি এখানে নিয়ে আসছি, যেখানে রয়েছে আপনারা ওগুলো চেক করলে ওখান থেকে আমরা পারফেক্ট নিউজটা নিয়ে আসতে পারবো এবং কোনো ভুল তথ্য থাকলে সেগুলো আমরা সমাধান করতে পারবো। অবশ্যই আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন, ডিজিটাল কন্টেন্ট মেকিং এবং আসলে ইন্টারনেটের ফ্যাক্ট চেকিংয়ের বিষয়ে, এই বিষয়গুলো তো আসলে অন্তর্জাল নির্ভর এবং টেকনোলজি নির্ভর। বেশিরভাগ মানুষই এখন অন্তর্জাল নির্ভর হয়ে গেছে, বই থেকে সরে আসছে। সেই জায়গায় অন্তর্জাল নির্ভর কিছু তথ্য এবং পরামর্শ বইয়ের মাধ্যমেই কেন আপনি দিচ্ছেন? বইয়ের মাধ্যমে দেওয়ার একটা কারণ আছে। আমার এখানে আরেকটু বলে রাখি, আমার নিজের একটা প্ল্যাটফর্ম আছে, ওটা হচ্ছে ক্লিক অ্যান্ড টেক। প্রায় 2 লক্ষ সাবস্ক্রাইব করেছে।
তারা তার মানে এটা প্রমাণিত হয় এই বইমেলায় অনেকেই আছেন যারা ডিজিটাল প্রোডাক্টগুলো অত ভালোভাবে এখনো ঘাটার মতো সুযোগ বা তাদের ওইরকম সময় হয়নি। তো আমি এই বইটা এর জন্যই এনেছিলাম যে যারা এই লাইনের বাইরে আছে, মানে ডিজিটাল লাইন থেকে একটু দূরে আছে, তারা যাতে এটার সাথে কানেক্টেড দিতে পারে। এবং আমার এই বই থেকে আমি ইতিমধ্যেই বেশ কিছু মানুষের রেসপন্স পেয়েছি এবং অনেক মানুষ এটা কানেক্ট করছে। অবশ্যই শুভকামনা আপনার জন্য। এইবারের মেলার সার্বিক পরিস্থিতি কি দেখছেন? যেহেতু প্রথম লেখা আপনার প্রকাশিত হলো, এর আগে নিশ্চয়ই পাঠক হিসেবে প্রতিবারই বই মেলায় এসেছেন, কিন্তু এবার প্রথম লেখক হিসেবে আত্মপ্রকাশ হলো, কেমন লাগছে? মেলার সার্বিক পরিস্থিতি কি দেখছেন? এটা তো দুইটা পার্ট, একটা হচ্ছে আমি প্রথম লেখক হিসেবে আমার কাছে একটা অনুভূতি ছিল, আর দ্বিতীয় যেটা সেটা একটু মানে একটু অন্যরকম, আমার কাছে একটা অনুভূতি ছিল। আর দ্বিতীয় যেটা সেটা একটু মানে একটু অন্যরকম, সেটা হচ্ছে যে অনেক মানুষই আসছেন কিন্তু বই কেনার হারটা একটু কম, এক। দুই হচ্ছে পরিবেশগত কিছু সমস্যা আমার কাছে নজরে এসেছে, সেটা হচ্ছে ধুলার জন্য মানুষের সমস্যা হয় এবং অনেকেরই দেখা যায় যে বিভিন্ন হাঁচিকাচির সমস্যা মেলায় বসেই হচ্ছে। আর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে এইখানে এমন কিছু থাকা উচিত, ডিজিটাল একটা প্ল্যাটফর্ম থাকা উচিত বা এমন একটা থাকা উচিত যে বইগুলো যাতে একটা মানুষ একটা জায়গায় যে দাঁড়ায় দেখতে পারে যে এই ক্যাটাগরিতে এই বইগুলো আছে। আমি সব দোকান ঘুরবো না, কিন্তু আমি এখানে দেখে চুজ করতে পারবো অমুক দোকানে গেলে অমুক বইটা আমি পাবো, বা এই ইন্টারেস্টের বইটা অমুক জায়গাতে আছে, ওখান থেকে আমি এটা কালেক্ট করতে পারবো। সো এই জিনিসটা খুব জরুরি। এটা আমার যেটা আবেদন থাকবে সেটা হচ্ছে যে নেক্সট ইয়ার, এবছর তো শেষই। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।